ভারতের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন একটিমাত্র সিদ্ধান্ত গোটা খেলাটাকেই উল্টে দিতে পারে। যখন মনে হয় সব হিসেব নিকেশ ঠিকঠাক এগোচ্ছে, ঠিক তখনই কেউ একজন এমন চাল চাললেন যা পুরো বোর্ডটাই বদলে দিল। বিহারের রাজনীতিতে এখন ঠিক তেমনই এক মুহূর্ত তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই একটি পথ পরিবর্তনের সিদ্ধান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বহু বড় রাজনৈতিক কৌশল? কারণ যিনি এতদিন বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন, যাকে ছাড়া ক্ষমতার সমীকরণ কল্পনা করাও কঠিন ছিল, সেই মানুষটি হঠাৎ এমন ঘোষণা করলেন যা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এটি বহু দূর ভেবে নেওয়া একটি রাজনৈতিক চাল, যেখানে সামনে এক ছবি দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে খেলা হচ্ছে অন্য বোর্ডে। আর এখানেই শুরু হচ্ছে আসল প্রশ্ন, বিহারের রাজনীতিতে কি সত্যিই ক্ষমতার পরাবর্তন হতে চলেছে, নাকি যাকে সামনে থেকে সরে যেতে দেখা যাচ্ছে তিনি পর্দার আড়াল থেকে আরো বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চলেছেন? কারণ ভারতীয় রাজনীতিতে ক্ষমতা সবসময় শুধু পদে বসে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় পদ ছাড়ার মধ্যেই লুকিয়ে থাকে আরো বড় প্রভাব বিস্তারের কৌশল। এই কারণেই এখন অনেক বিশ্লেষক বলছেন এটা হয়তো স্রেফ সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ। ঠিক এই কারণেই আজকের আলোচনা গুরুত্বপূর্ণ। প্রশ্নটা শুধু একজন নেতার রাজ্যসভায় যাওয়া নয়, প্রশ্নটা হলো এর মাধ্যমে বিহারের রাজনীতিতে কোন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, কে শক্তিশালী হচ্ছে আর কে সমঝোতার পথে হাঁটছে, কে সামনে আর কে পিছন থেকে চাল দিচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহে কি সত্যিই কেউ আত্মসমর্পণ করছে, নাকি এটি কেবল রাজনৈতিক নাটকের একটি দৃশ্য? বন্ধুরা, আজ আমরা এই পুরো ঘটনাকে বিশ্লেষণ করে দেখব ধাপে ধাপে, তথ্যের ভিত্তিতে এবং সেই রাজনৈতিক বাস্তবতার আলোকে যা এখন বিহারের ক্ষমতার করিডোরে দ্রুত বদলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নীতিশ এমন এক দারুণ চাল চাললেন যে শেষ পর্যন্ত উল্টে গেল পুরো খেলা। অমিত শাহকেই যেন হাত তুলে আত্মসমর্পণ করতে হলো। নিজের শক্তি, ক্ষমতা এবং রাজনৈতিক অর্জন দেখিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করলেন যে শীর্ষ নেতৃত্বকেও নত হতে হলো তার সামনে। অনেকের মনে হচ্ছিল বিজেপি যেমন চাইছে নীতিশ ঠিক তেমনটাই করছেন, কিন্তু আসল খেলাটা কোথায়? কে কাকে চেপে ধরে রেখেছে, কে কাকে নিয়ন্ত্রণ করছে? বন্ধুরা, বিহারের রাজনীতিতে এমন এক মোড় এসেছে যা গত 2 দশকের ক্ষমতার গর্বকেই হঠাৎ বদলে দিয়েছে। যে নেতাকে বিহারের রাজনীতিতে সুশাসনবাবু বলা হয়, যিনি প্রায় 20 বছর ধরে ক্ষমতার কেন্দ্র থেকে রাজ্যের রাজনীতিকে দিশা দিয়েছেন, সেই নেতা হঠাৎ করেই রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, কথা হচ্ছে নীতিশ কুমারকে নিয়ে। এমন সিদ্ধান্ত খুব অপ্রত্যাশিত। আজ পর্যন্ত খুব কম মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ বলছেন যদি রাজ্যসভায় যান তাহলে হয়তো বড় দায়িত্ব পেতে পারেন, যেমন রাজনাথ সিং উত্তরপ্রদেশ ছেড়ে কেন্দ্রে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন। সেরকমই যদি নীতিশ কুমারকে কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা এক বড় সমীকরণ তৈরি হতে পারে। নীতিশ কুমারের এই সিদ্ধান্ত সামনে আসতেই পাটনার রাজনীতিতে কার্যত ভূমিকম্প নেমে আসে। দলীয় দপ্তরে শুরু হয় উত্তেজনা, সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ক্ষমতার করিডোরে শুরু হয় নতুন সমীকরণ তৈরির চেষ্টা। সূত্রের খবর, বিহারের নতুন সরকারের একটি খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কে কতটা প্রভাবশালী থাকবে, কার ভূমিকা কি হবে, সেই হিসাব শুরু হয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, এটা কি শুধু ক্ষমতার পরিবর্তন, নাকি বিহারের রাজনীতিতে এক নতুন কৌশলের সূচনা? আর নীতিশ কুমার কি সত্যি সক্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন, নাকি পর্দার আড়াল থেকে নতুন রাজনৈতিক চিত্রনাট্য লিখতে চলেছেন? বন্ধুরা, 5 মার্চের সেই দিনটি বিহারের রাজনীতিতে ইতিহাস হয়ে যায়। সেদিনই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইঙ্গিত দেন তিনি রাজ্যসভায় যেতে চান। খবর সামনে আসতেই শুধু বিরোধী শিবির নয়, তার নিজের দল জেডিইউ এর ভিতরেও তোলপাড় শুরু হয়ে যায়। পাটনায় জেডিইউ অফিসের বাইরে কর্মীদের ক্ষোভ দেখা যায়। সমর্থকদের প্রশ্ন, নীতিশ কুমারকে কি চাপ দিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে? এটা কি তার নিজের সিদ্ধান্ত, নাকি বিহারের রাজনীতিতে কোনো বড় চাপ কাজ করছে? মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমর্থকদের ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় ডিজেপিকে। নীতিশ কুমার ফিরে আসার স্লোগান শোনা যায়। অনেকের বক্তব্য, নীতিশের নামেই তো এই সরকার গড়ে উঠেছে, তাহলে মাঝপথে তিনি কিভাবে চলে যেতে পারেন? পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে নিরাপত্তা বাড়াতে হয় এবং নেতাদেরও যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধুরা, এই সেই নীতিশ কুমার যিনি প্রায় 2 দশক ধরে বিহারের রাজনীতিকে স্থিতিশীলতা দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক সমীকরণকে পুরো বদলে দিয়েছে। আবেগের সবচেয়ে বড় মুহূর্তটি আসে 6 মার্চ সন্ধ্যায়। মুখ্যমন্ত্রীর বাসভবনে জেডিইউ বিধায়কদের অনেককেই কাঁদতে দেখা যায়। কেউ প্রশ্ন করেছেন এখন কি হবে? উত্তরে নীতিশ কুমার শান্তভাবে বলেন, ধৈর্য ধরো, আমি তো দিল্লি যাচ্ছি, আমি আছি, চিন্তা করো না। বিশ্লেষকদের মতে এই কথার মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ কৌশল। এবার আসা যাক বিহারের সম্ভাব্য নতুন সরকারের কাঠামোর দিকে। সূত্রে খবর, নতুন মন্ত্রিসভায় মোট প্রায়
30 জন মন্ত্রী থাকতে পারেন। এর মধ্যে বিজেপি ও জেডিইউ দুই দল থেকেই প্রায় 15 জন করে মন্ত্রী হতে পারেন। এছাড়া জোটের অন্যান্য শরিক দল যেমন লোক জনশক্তি পার্টি থেকেও প্রতিনিধি থাকতে পারেন। বিজেপির মধ্যে যেসব নেতার নাম মুখ্যমন্ত্রী পদে আলোচনা হচ্ছে তাদের বেশিরভাগই ওবিসি সম্প্রদায় থেকে, যেমন সম্রাট চৌধুরী, দিলীপ জয়সওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এবং সঞ্জীব চৌরাসিয়া। সূত্রের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক চমক হতে পারে উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে। বলা হচ্ছে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার খুব শীঘ্রই জেডিইউতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন। তার জন্য বিশেষভাবে একটি পদও প্রস্তুত রাখা হয়েছে, যেটা হলো উপমুখ্যমন্ত্রী। অর্থাৎ বিহারের নতুন সরকারের একমাত্র উপমুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার থাকতে পারেন। মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন চলছে। জেডিইউ কিছুটা ব্যাকফুটে থাকলে গুরুত্বপূর্ণ দপ্তর নিজেদের কাছে রাখতে চাইছে। বিধানসভায় স্পিকারের পদ নিয়েও টানাপোড়েন রয়েছে। বর্তমানে এই পদটি বিজেপির কাছে রয়েছে এবং সূত্র বলছে নতুন ব্যবস্থায় বিজেপি এটি নিজেদের কাছে রাখতে চাইছে। কিন্তু প্রশ্নটা শুধু সরকার গঠনের নয়, নীতিশ কুমার ছাড়া বিহারের রাজনীতিতে সে ভারসাম্য কি বজায় থাকবে? গত 2 দশকে তার ভূমিকা শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বরং এক ভারসাম্য রক্ষাকারী নেতা হিসেবেও ছিল। বিজেপির সঙ্গে জোটে থেকেও তিনি নিজের আলাদা রাজনৈতিক পরিচয় বজায় রেখেছেন, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই কারণেই তার রাজনীতিকে অনেক সময় সেকুলার সমাজতান্ত্রিক মডেল বলা হয়। এখন প্রশ্ন, নতুন সরকার কি সেই রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারবে? যদি বিজেপির মতো মুখ্যমন্ত্রী হয় তাহলে বিহার দ্রুত উত্তরপ্রদেশের মতো রাজনৈতিক পথে এগোতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। পাটনার করিডোরে এখন অদ্ভুত নীরবতা, কিন্তু রাজনৈতিক মহলে এই নীরবতাকে অনেকেই আসন্ন ঝড়ের আগাম বার্তা হিসেবে দেখছেন। একদিকে নতুন সরকার গঠনের প্রস্তুতি, অন্যদিকে ক্ষমতার দখল নিয়ে টানাপোড়েন। বিজেপি বলছে নীতিশ কুমার নিয়ন্ত্রণে আছেন, কিন্তু নীতিশও ইঙ্গিত দিচ্ছেন পরিস্থিতি এত সহজ নয়। সবচেয়ে বড় প্রশ্ন, নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়া কি শুধু একটি আনুষ্ঠানিক পদক্ষেপ, নাকি এটি বিহারের রাজনীতিতে নতুন প্রজন্মকে সামনে আনার কৌশল? নিশান্ত কুমার কি তার বাবার রাজনৈতিক উত্তরাধিকার সামলাতে পারবেন? নতুন সরকার কি সেই সুশাসন মডেল বজায় রাখতে পারবে যার পরিচয় নীতিশ কুমারের সঙ্গে জড়িয়ে আছে? এই মুহূর্তে বিহারের রাজনীতি এমন মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে অতীত ও ভবিষ্যৎ যেন মুখোমুখি। একদিকে 2 দশকের অভিজ্ঞতা, অন্যদিকে নতুন ক্ষমতার কাঠামোর সূচনা। নীতিশ কুমারের এই সিদ্ধান্ত শুধু একজন নেতার পদ পরিবর্তন নয়, এটি ঠিক করে দেবে আগামী বছরগুলোতে বিহারের রাজনীতি কোন পথে এগোবে। নীতিশ কুমার দিল্লিতে গেলে তার প্রভাব কি হবে, কেন্দ্রীয় রাজনীতিতে তার ভূমিকা কি হতে পারে, সেটাও এখন দেখার বিষয়। বিহার সরকারের আগের পরিস্থিতি এবং এখনকার অবস্থার মধ্যে কি পরিবর্তন দেখা যাবে, সেটাও সময় বলবে। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, কারণ সবকিছুই জড়িয়ে আছে বিহারের রাজনীতির সঙ্গে। এই পুরো ঘটনাক্রম নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।